টোনা, টোনা, তোমার কিচ্ছু হবে না। তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে, দেখো তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে। বাবা, তুমি এমন কেন করছো? বাবা, তুমি কথা বলো, বাবা কথা বলো। আমার যে খুব কষ্ট হচ্ছে বাবা, খুব কষ্ট হচ্ছে। আমি চলে যাচ্ছি তোমাদের ছেড়ে। তোমরা সবাই ভালো থেকো। আমার যে চলে যাওয়ার সময় হয়ে এসেছে। তোমরা ভালো থেকো। মা, বাবা কোথায় চলে যাওয়ার কথা বলছে? আর বাবা এমনই বা কেন করছে মা? বাবা রকি, তোর বাবার কিচ্ছু হয়নি। তোর বাবা এক্ষুনি ঠিক হয়ে যাবে। ওগো, ওগো শোনো না গো, আমি কাল বড় ডাক্তার নিয়ে আসবো। তোমার কোথায় কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে, বলো। টুনি, তুমি আর আমাকে আটকানোর চেষ্টা করো না। আমাকে যে এবার চলে যেতেই হবে টুনি। তুমি আমাকে আটকাতে পারবে না গো, আটকাতে পারবে না। তুমি এসব কথা বলো না। এসব কথা বলার আগে আমাদের কথা একবারও ভাবছো না কেন? আমাদের কি হবে তুমি চলে গেলে? বাবা, তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। আমি তোমাকে কোথাও যেতে দিব না বাবা। বাবা রকি, আমি তোকে আশীর্বাদ করছি। জীবনে তুই অনেক বড় হবি। আর টুনি, তোমাকেও আশীর্বাদ করছি। তুমি সব কষ্টের সাথে যুদ্ধ করে বেঁচে থাকার সাহস পাবে। রকিকে রকিকে বড় করতে পারবে। এসব কথা বলতে বলতে টোনা সেখানেই মারা যায়। আর এভাবেই সেই দিন কেটে যায়। টোনাকে হারিয়ে টুনি ও রকি অনেক ভেঙে পড়ে। কি গো কবুতর, তুমি এখানে এভাবে বসে আছো কেন? তোমার মন খারাপ নাকি? হ্যাঁ সুখী, আমার মনটা খুব খারাপ। কারণ টোনা যে এত অল্প বয়সে মারা যাবে তা ভাবতেও পারিনি। কি আর করবে বলো, যে চলে যায় তাকে কি আর ধরে রাখা যায়? ডাক আসলে তাকে তো ঠিক চলে যেতেই হয়। আমরা কি আর চাইলেও পারবো তাকে ধরে রাখতে? যে চলে গেছে সে তো চলেই গেছে, কিন্তু যারা রয়ে গেছে তাদের কি হবে? টুনিরই বা বয়স কত আর হয়েছে বলো তো? এই বয়সে এত বড় একটা শোক সহ্য করা বড় কঠিন গো। এখন বিধবা হয়ে যে বাকি জীবনটা কি করে কাটাবে? তাছাড়া অতটুকু একটা ছেলে রকি, ছেলেটার ভবিষ্যৎ যে কি করে কি হবে কে জানে। সত্যি গো, টুনিটার জন্য অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, এসব কথা ভেবে আর কি হবে? যা হবার তা তো হয়ে গেছে। সৃষ্টিকর্তার কাছে ছেড়ে দাও, যা করার তিনি করবে। হে সৃষ্টিকর্তা, তুমি ওদেরকে দেখে রেখো। মা, ও মা, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। বাবা রকি, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, তুই এখানেই থাক কেমন? মা, তুমি খাবে না? না রে বাবা, আমার খিদে নেই, তুই খেয়ে নে। মা, আমি জানি তোমার খিদে পেয়েছে, তুমি তবুও খাবে না। মা, ঘরে আর খাবার নেই তাই না? তাই জন্য তুমি শুধু আমাকে খাবার দিচ্ছ। বাবা রকি, তুই ভুল ভাবছিস, এসব কিছুই না রে। তুই খেয়ে নে, আমি পরে খাবো। না মা, তুমি এক্ষুনি আমার সাথে খাবার খাবে, নয়তো আমিও খাবার খাবো না। এরপর টনি ছেলের কথা মতো খাবার ভাগ করে আর দুজনে খাবারটা খেয়ে নেয়। এভাবে টনির দিন খুব কষ্টে কাটতে থাকে। তাই টুনি উপায় না পেয়ে মোড়লের কাছে যায়। মোড়ল মশাই, আমি অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। তোর আবার কি সাহায্য চাই বল দেখি। মোড়ল মশাই, আপনি তো সবই জানেন, টোনা মারা যাওয়ার পর থেকে আমি ছেলেটাকে অনেক কষ্ট করে বড় করে তুলছি, কিন্তু আমি যে আর সবটা একা হাতে সামলাতে পারছি না। তাই আপনার সাহায্য আমার খুবই প্রয়োজন। দয়া করে আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন তবে আমার অনেক বড় উপকার হতো মোড়ল মশাই। তুই যে আমার কাছ থেকে টাকা চাইছিস, টাকা শোধ করবি কি করে? তোর তো নুন আনতে পান্তা ফুরোয়, তুই আবার টাকাগুলো মেরে দিবি না তো?
মোড়ল মশাই, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি আপনার টাকা মেরে দিব না। সময় মতো আপনার টাকা আমি আপনাকে দিয়ে দিব। এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আচ্ছা বেশ, আমি তোকে টাকা ধার দিচ্ছি, কিন্তু সময় মতো টাকাটা শোধ করে দিবি, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে মোড়ল মশাই। এরপর টুনি মোড়লের কাছ থেকে 10,000 টাকা ধার নিয়ে সেখান থেকে চলে যায়। আর সেই টাকা দিয়ে টুনি রকিকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। আর কিছু টাকা দিয়ে টুনি ঘরের প্রয়োজনীয় জিনিস নিয়ে আসে। আর এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। মা, মা, তুমি কাজে যাচ্ছ? হ্যাঁ রে বাবা, আমি কাজে যাচ্ছি। কেন, তুই আমাকে কিছু বলবি? আসলে মা, আজ তো আকাশটা অনেক খারাপ আর আমাদের ঘরটাও অনেক পুরনো হয়ে গেছে। এই বৃষ্টিতে যদি আমাদের ঘরটা ভেঙে যায় তখন কি হবে মা? তুই ওসব নিয়ে ভাবিস না, আমি দেখছি কি করা যায়। টুনি যখন এসব কথা বলছিল তখন সেখানে মোড়ল আসে। এ কি মোড়ল মশাই, আপনি? হ্যাঁ টুনি, আমি। কেন, তুই আমাকে দেখে অবাক হচ্ছিস নাকি? আমি তোর কাছ থেকে টাকা ফেরত নিতে এসেছি। আমার টাকা আমাকে দিয়ে দে। আসলে মোড়ল মশাই, আমার কাছে তো এখন টাকা নেই। আপনি কিছু মনে না করলে আমাকে আর কয়েকটা দিন সময় দিন। আমি আপনার সব টাকা শোধ করে দিব। অনেক দিন তো হয়ে গেল, তুই আবার আমার কাছ থেকে সময় চাইছিস? এর জন্য তোকে টাকা দিতে চাইছিলাম না, তুই জোর করলি বলে টাকাটা তোকে দিয়েছিলাম। এখন টাকা দেওয়ার সময় আমার সাথে চেষ্টামো করছিস? মোড়ল মশাই, দয়া করে আর কয়েকটা দিন সময় দিন। আচ্ছা ঠিক আছে, আমি তোকে আর কয়েকটা দিন সময় দিলাম। এবার যেন কথায় নড়চড় না হয়। এ কথা বলে মোড়ল সেখান থেকে চলে যায়। আর এভাবেই সেই দিন কেটে যায়। বাবা রকি, আজ কাজ করে বেশ কিছু টাকা পেয়েছি। আমি ভাবছি এই কাজের টাকা দিয়ে ঘরটা নতুন করে দিব। তাহলে তো ভালোই হবে মা, বৃষ্টি আসলে আর ঘর ভাঙার ভয় থাকবে না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এখন আমি বাজারে যাচ্ছি টিন আর কাঠ নিয়ে আসতে। তুই ঘরেই থাক, কেমন? আচ্ছা ঠিক আছে মা। আরে আরে, টুনি না? আমাকে বললো ওর হাতে টাকা নেই। তাহলে নতুন ঘর দেওয়ার জন্য এসব জিনিসপত্র টুনি কোথায় পেলো? তার মানে টুনির কাছে টাকা থাকা সত্ত্বেও টুনি আমাকে মিথ্যে কথা বলেছে। এর শাস্তি টুনিকে পেতেই হবে। এরপর মোড়ল আর কিছু না ভেবেই টুনির বাড়িতে যায় আর চিৎকার করতে থাকে। টুনি, এই টুনি, তাড়াতাড়ি বাইরে আয় দেখি। টুনি, এই টুনি। কি হয়েছে মোড়ল মশাই, এভাবে চিৎকার করছেন কেন? টুনি, তুই না বলেছিলি তোর কাছে টাকা নেই? তাহলে নতুন ঘর দেওয়ার জন্য এসব জিনিসপত্র কোথা থেকে এলো? তোর কাছে টাকা থাকা সত্ত্বেও মিথ্যে কথা বলেছিস আমাকে। আর এখন নতুন ঘর দিবি ভাবছিস? আমি তা কিছুতেই হতে দিব না। আপনি আমাকে ভুল ভাবছেন মোড়ল মশাই। আসলে আমার কাছে টাকা ছিল না। আজ কাজ করে যে টাকা পেয়েছি তাই দিয়ে ভেবেছি পুরনো ঘরটা নতুন করে দিব। ঝড় বৃষ্টির দিনে পুরনো ঘরে থাকতে যে ভীষণ ভয় করে। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আমাকে আর বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে হবে না। আমি সব বুঝে গেছি। তুই আমার টাকা মেরে খাওয়ার ফন্দি আটছিস। আমি তা হতে দিব না। এক্ষুনি তোর ঘর বাড়ি আমি ভেঙে ফেলবো। এ কথা বলে মোড়ল টুনির পুরনো ঘরটা ভেঙে দেয়। আর নতুন ঘর দেওয়ার জন্য টুনি যেসব জিনিসপত্র নিয়ে এসেছিল সেগুলো মোড়ল তার বাড়িতে নিয়ে যায়। হায় হায় রে, আমার কি সর্বনাশ হয়ে গেল। এখন আমি ছেলেটাকে নিয়ে কোথায় যাব, কি করব, কিছুই যে বুঝতে পারছি না। আমার সব কিছুতে শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। কেঁদো না মা, কেঁদো না। আমরা গরিব ও অসহায় পাখি, তাই সবাই আমাদেরকে অবহেলা করে। দেখো, একদিন আমি অনেক বড় হব আর তোমার সব দুঃখ দূর করে দিব। এরপর বেশ কিছু দিন কেটে যায় আর রকি ধীরে ধীরে বড় হয়ে যায়। আর রকি টুনির সব অভাব দূর করতে থাকে। সারাদিন খালি খাই খাই আর খাই খাই, একটু যে কাজকর্ম করবে তার কোনো নামগন্ধই নেই। তোর মতো একটা অকর্মা ঢেকিকে বড় করে আমার লাভ কি বলতো? নাকি নিজের বাবা মায়ের মতো আমাকেও খেতে চাস?
মাসি, তুমি আমাকে এভাবে কেন কথা শোনাচ্ছ বলো তো? আমি না হয় একটু বেশিই খাই, তাই বলে কি তুমি আমাকে খাওয়া নিয়ে খোটা দিবে? মহারানীর কত সুন্দর কথা, তা বলি সারাদিন যে ওই বেশি বেশি টাকা আন্টে পিন্টে গিলছিস, সেগুলো কোথা থেকে আসে শুনি? কর্ম করে তবেই না সেগুলো জোগাড় করতে হয়। আমি একার কত করি এসব, এবার তো মনে হচ্ছে গলায় দড়ি দিয়ে মরতে হবে আমাকে। থাক মাসি, তোমার মরার আর কোনো প্রয়োজন নেই। আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যেহেতু আমি আমার বাবা মাকে খেয়েছি বলছো, সেহেতু তোমার কাছে কেন? এই জঙ্গলেও থাকার আমার যে কোনো অধিকার নেই মাসি, আমি চলে যাচ্ছি। এই বলে টুনি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। টুনি বেরিয়ে যাওয়াতে মিনু খুব খুশি ছিল। এরপর মিনু খুশি মনে একা একাই বলতে থাকে, যাক বাবা, আপদটা এতদিনে বাড়ি থেকে বেরিয়েছি, মনে হচ্ছে যেন আমার ঘাড় থেকে বোঝা নেমে গেল। এবার আমি একটু শান্তিতে বিশ্রাম নেই। মিনু আরামে বিশ্রাম নিতে থাকে। ওইদিকে টুনি উড়ে উড়ে একটা গাছের ডালে গিয়ে বসে পড়ে। এই পাখিগুলির কেউই আমাকে ভালোবাসে না। আমি এই জঙ্গল ছেড়ে অনেক দূরে চলে যাব, যেখানে কোনো পাখি নেই। আমি সেখানে গিয়ে থাকবো। হ্যাঁ, আমি তাই করব। হা হা হা, এই মেয়ে পাখি তো পাখিকুলে থাকতে অনেক বিরক্ত বোধ করছে দেখছি। তাহলে তো একে আমাদের রাক্ষস রাজ্যে নিয়ে যেতে হয় আর আমাদের কার্যসিদ্ধ করতে হবে। হা হা হা। এই মেয়ে, আমি তোর সব কথাই শুনেছি। তুই এখানে অনেক অসুখী, তাই না রে? তাই তুই চল আমার সাথে, আমি তোকে অনেক ভালো একটা জায়গায় নিয়ে যাব, যেখানে গেলে তোর জীবনে আর কোনো দুঃখ কষ্টই থাকবে না, বুঝেছিস? কোথায় আছে সেই জায়গা? আমাকে এক্ষুনি নিয়ে চলো, আমি সেখানেই যাব। আমি যে একটু শান্তিতে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই আমি। হা হা হা। এবার তাহলে তুই তোর চোখ বন্ধ কর, আমি না বলা অব্দি একদম চোখ খুলবি না। রাক্ষসের কথা মতো টুনি চোখ বন্ধ করে ফেলে। তুই তোর গন্তব্যে চলে এসেছিস, এবার চোখ খোল। তুমি আমাকে কোথায় নিয়ে এলে? আমার তো এখানে ভীষণ ভয় করছে। এরা এরা আমার কোনো ক্ষতি করবে না তো আবার? তোর এখানে কোনো ভয় নেই রে পাখি, আমরা কেউই তোর কোনো ক্ষতি করব না। সত্যি সত্যি বলছো? তাহলে আমাকে খেতে দাও, আমার যে ভীষণ খিদে পেয়েছে। এই, কে কোথায় আছিস? এক্ষুনি পাখির জন্য খাবার নিয়ে আয়। হ্যাঁ রে পাখি, পেট ভরেছে তোর? হ্যাঁ, আমার পেট খুব ভরেছে। এবার বলো তো, তোমরা আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তোদের পাখিগুলোকে আমরা খুবই ঘৃণা করি, কারণ পাখিগুলো আমাদের ধ্বংস করেছে। যখন আমরা জীবিত ছিলাম, তখন পাখিগুলোর পাখিরা অকারণে আমাদের শাস্তি দিয়েছে, আমাদের অসম্মান করেছে। আর সেগুলো সহ্য করতে না পেরে আমরা আত্মহত্যা করেছিলাম। এমনকি কাউকে আবার মেরেও ফেলা হয়েছে, জানিস? তোমাদের জীবনের সাথে না আমার জীবনেরও অনেক মিল ঘটেছে গো। এখন আমি চাই পাখিগুলো ধ্বংস হয়ে যাক। তোর মনের ইচ্ছে অবশ্যই পূরণ হবে, তার জন্য তোকে পরিশ্রম করতে হবে। কি করতে হবে বলো আমাকে তোমরা, আমি তাই করব। তোকে প্রাচীন সেই রাক্ষসকুলের বই পড়তে হবে, আর বই পড়ে পাখিগুলোকে ধ্বংস করার উপায় বের করতে হবে তোর। ঠিক আছে, এনে দাও আমায় সেই বই, আমি তা খুঁজে সব সমাধান করব। রাক্ষস, যা এখনি প্রাচীন বইটা নিয়ে আয় তো, আর তা এনে পাখিকে দে। পেতনির কথা মতো রাক্ষস প্রাচীন বই এনে টুনিকে দেয়। পেয়েছি পেয়েছি আমি। জঙ্গলে আছে এক মরা গাছ, আর সেই মরা গাছের মগডালে আছে এক বড় তেঁতুল। সেই তেঁতুলকে এনে রাক্ষস রাজার মূর্তির মাথায় দিতে হবে, তবে না রাক্ষস রাজা জেগে উঠবে আর পাখিগুলোকে ধ্বংস করে ফেলবে। ও, তাহলে যা এক্ষুনি নিয়ে আয়। না, এক্ষুনি তা হবে না। পূর্ণিমা রাতের জন্য অপেক্ষা করতে হবে। পূর্ণিমার রাত ছাড়া ওই তেঁতুল দেখতে পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, তবে তাই করা হোক। এরপর সবাই মিলে পূর্ণিমার রাতের জন্য অপেক্ষা করতে থাকে।
দেখতে দেখতে পূর্ণিমার রাত চলে আসে। এবার সেই উত্তম সময় চলে এসেছে, তোমরা অপেক্ষা করো, আমি এক্ষুনি নিয়ে আসছি ওই বড় তেঁতুল। না না, তোকে তো একা ছাড়া যাবে না। আমিও যাব তোর সাথে। ওরা দুজনে মিলে জঙ্গলের সেই মরা গাছের বড় তেঁতুলের কাছে যায়। আর টুনি বড় তেঁতুলটা নিয়ে যে না পেতনির কাছে আসে, অমনি পেতনি টুনির হাত থেকে তেঁতুলটা কেড়ে নেয় আর টুনিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। এ তুমি কি করলে? তুমি আমাকে কেন ফেলে দিলে? আমাকে তোমাদের সাথে নিবে না নাকি বলো তো? তোকে শুধু আমি ব্যবহার করেছি রে। আসলে আমরা কেন কোনো পেতনি বড় তেঁতুল নিতে পারতো না। তার জন্য আমাদের একটা সাধারণ পাখির প্রয়োজন ছিল, আর সেই প্রয়োজনটা এখন আমরা তোকে দিয়েই মিটিয়ে নিয়েছি। তাই তোকে আমাদের আর কোনো প্রয়োজন নেই। এবার সব পাখিদের সাথে তুইও মরবি। পেতনি বড় তেঁতুল নিয়ে সেখান থেকে চলে যায়। আর রাক্ষস রাজার মাথায় দিয়ে রাক্ষস রাজাকে জীবিত করে তোলে। এবার সব ধ্বংস হবে, সব। রাক্ষস রাজা ধ্বংস করার জন্য প্রস্তুত হতে থাকে। এদিকে টুনি ভয় পেয়ে তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে। এ তুই কি করেছিস? সর্বনাশ হয়ে যাবে এবার। আমি যে বুঝতে পারিনি তান্ত্রিক বাবা, এবার বলুন না কি করলে সবকিছু ঠিক হয়ে যাবে। বলুন না বাবা, বলুন। আমি তোকে মন্ত্রসিক্ত জল দিচ্ছি, তুই এই জল খেয়ে নে। এর ফলে তোর মাঝে কিছু শক্তির সঞ্চালন হবে, তুই তা দিয়ে রাক্ষস রাজাকে প্রতিহত করতে পারবি। শুধু প্রতিহত নয়, তাকে ধ্বংস করতে হবে। আমি তাই করব বাবা, তাই করব। আর যদি আমি ধ্বংস করতে না পারি, তাহলে আমি নিজেকে আত্মহতি দিয়ে দিব। টুনি তান্ত্রিকের দেয়া মন্ত্রসিদ্ধ জল খেয়ে দেয়। আর ঠিক তখনই রাক্ষস রাজা জঙ্গলে আক্রমণ করে। রাক্ষস রাজা, থামা বলছি তোমার এই ধ্বংসলীলা, নয়তো অনেক খারাপ হয়ে যাবে বললাম। তুই সামান্য একটা পাখি হয়ে আমাকেই কিনা ভয় দেখাচ্ছিস? জাদুই তলোয়ার দিয়ে আঘাত করলি, তবে আজ আমি চলে যাচ্ছি, তবে আবার ফিরে আসবো, আমি আবার আসবো। এরপর টুনি ওর নিজের ভুল বুঝতে পেরে আবারও পাখিদের সাথে একাই সুখে বসবাস করতে থাকে। কণিকা, আমি তরমুজ জমিতে গেলাম, তুমি বাড়িতে সাবধানে থেকো, কেমন? যোগ্য, দাঁড়াও দাঁড়াও, আমিও তোমার সাথে তরমুজ জমিতে যাব। কতদিন হলো তরমুজ জমিতে যাই না, চলো। জানো কণিকা, পুরো বনে কেউ তরমুজ চাষ করেনি, একমাত্র আমরাই করেছি গো। তাহলে তো এবার বাজারে তরমুজের দাম বেশি হবে। যোগ্য, এবার তাহলে আমরা ধনী হব, আমাদের পরিশ্রমের ফল এবার সুমিষ্ট হবে গো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো কণিকা, চলো তাড়াতাড়ি উঠতে থাকি। অন্যদিকে একটা তান্ত্রিক গাছের নিচে পায়চারি করে আর বলতে থাকে, বাবা, অনেক খুঁজলাম, একটা তরমুজ পেলাম না। তাহলে কি আমি তরমুজ দিয়ে যোগ্য করতে পারবো না? না না, এ হতে পারে না, যে করেই হোক একটা তরমুজ খুঁজতেই হবে। উফ, কতদিন পর মামা বাড়ি যাচ্ছি, আমার যে খুবই আনন্দ লাগছে। মামা বাড়িতে গিয়ে অনেক মজা করব। আহা, কি যে আনন্দ! আহা, কি আনন্দ! আকাশে বাতাসে। ঠিক তখনই টুনি তার সামনে তান্ত্রিককে দেখতে পায়। টুনি তান্ত্রিককে বলতে থাকে, আরে তান্ত্রিক বাবা, আপনি? আর আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? এদিকে উড়ে কোথায় যাচ্ছেন আপনি? আমি একটা পাখির খোঁজ করছি, তুই যখন সামনে আসলি তখন তুই আমার কাজটা করে দে।
কি কাজ তান্ত্রিক বাবা? আর আমার হাতে তো সময় কম, আমি আমার মামা বাড়ি যাচ্ছি। চিন্তা করিস না, আমার কাজ করে দিলে তুই ঠকবি না। বরং আমার কাজ করে দিলে আমি জাদু করে তোকে অনেক টাকা পয়সা দিব, বুঝেছিস? সবই তো বুঝলাম বাবা, কিন্তু কাজটা কি? কাজটা হলো যেখান থেকে পারিস আমাকে একটা তরমুজ এনে দিবি। আপনি তো তান্ত্রিক, তরমুজ দিয়ে আপনি কি কাজ করবেন তান্ত্রিক বাবা? আসলে আমি তরমুজ দিয়ে যজ্ঞ করে কালো জাদু অর্জন করব, আর এই বনের পাখিদের মেরে পুরো বন দখল করব। পুরো বনে আমার রাজত্ব চলবে, রাজত্ব। কি বলছেন কি আপনি তান্ত্রিক বাবা? এই বনের পাখিদের মেরে ফেলে বন দখল করবেন, আর আমি সেই তরমুজ আপনাকে এনে দিব? আপনি ভাবলেন কি করে বলুন তো? আপনি একটা শয়তান। আমি আপনার এসব কথা বনের সবাইকে বলে দিব। এই যা, ভুল করে সত্যি কথাটা বলে দিলাম এই পাখিটাকে। এবার কি হবে এ যদি সবাইকে এখন সত্যিটা বলে দেয়? কি ভেবেছেন কি লোক দেখিয়ে আমাকে কিনে দিবেন? তা কখনোই হবে না। আমি আমার মামা বাড়িতে আর যাবই না। এই চললাম সত্যিটা সবাইকে জানাতে। তুই আমার থেকে বাঁচলেই তো সত্যিটা সবাইকে বলবি। দেখ এবার আমি তোকে কি শাস্তি দেই, দেখ তুই। এরপর তান্ত্রিক জাদু করে টুনিকে একটা তরমুজে পরিণত করে আর বলতে থাকে, ভালোই ভালোই তোকে চুপ থাকতে বলেছিলাম, কিন্তু তুই তো চুপ থাকার পাখি না। তাই তুই এখন অভিশপ্ত তরমুজ হয়ে থাক। আমাকে এখন আর কেউ আটকাতে পারবে না। আমি এই বন দখল করবই করব। তান্ত্রিক বাবা, যাবেন না। ঠিক করে দিন আমাকে, আমাকে ঠিক করে দিন। আমার যে কষ্ট হচ্ছে এই তরমুজ হয়ে থাকতে। তান্ত্রিক বাবা, কেউ কি আছো? আমাকে সাহায্য করো। ওই তান্ত্রিক দুষ্টু, ওকে বনে প্রবেশ করতে দিও না। টুনি এভাবে অভিশপ্ত তরমুজ হয়ে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ টুনির কথা শোনে না। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন টুনা বনে উঠতে থাকে আর বলতে থাকে, বনে আজ অনেক গরম, রোদের কারণে গলাটা শুকিয়ে আমার কাঠ হয়ে গিয়েছে। আশেপাশে তো কোনো নদীও দেখছি না, পানি না খেলে আর উঠতেই পারবো না। টোনা একটা গাছের ডালে বসে আর এদিক ওদিক তাকাতে থাকে। ঠিক তখনই টোনার চোখ যায় নিচে থাকা অভিশপ্ত তরমুজের দিকে। টোনা তরমুজের সামনে আসে। আরে আমার ভাগ্যটা দেখছি অনেক ভালো, পিপাসা মেটানোর জন্য একটা তরমুজ পেলাম। যাই, আমি বরং এখন তরমুজটা খাই। আমাকে খেও না, আমি কোনো তরমুজ নই। আমি হলাম পাখি, টুনি। টুনি আমার নাম। কি তুমি পাখি? কিন্তু তুমি পাখি থেকে তরমুজ হলে কি করে বলো তো আমাকে? সবই তো শুনলে, এবার আমাকে সাহায্য করো টোনা। তরমুজ হয়ে থাকতে আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। আমি তোমাকে সাহায্য করব। তুমি কি মুক্ত হওয়ার কোনো উপায় জানো? জানলে আমাকে বলো। না টোনা, আমি কোনো উপায় জানি না। আমি তোমার পায়ে পড়ি, তুমি আমাকে দয়া করে সাহায্য করো। আমাকে রেখে যেও না। কেঁদো না, তুমি শান্ত হও। আমি একটা ভৈরবী মাতার ঠিকানা জানি, চলো তোমাকে ভৈরবী মাতার কাছে নিয়ে যাই। টোনা তরমুজকে নিয়ে ভৈরবী মাতার কাছে যায় আর ভৈরবী মাতাকে সব কথা খুলে বলে। সব শুনে ভৈরবী মাতা বলে, সবই তো বুঝলাম। এই অভিশপ্ত তরমুজের অভিশাপ আমি কাটাতে পারবো, তবে একটা যুবক পাখির ডান হাতের এক ফোঁটা রক্ত লাগবে। ভৈরবী মাতা, আপনি আমার রক্ত নিন, তবুও তাড়াতাড়ি টুনিকে মুক্ত করুন। ভৈরবী টোনার ডান হাতে রক্ত নেয় আর জাদু করে টুনিকে মুক্ত করে দেয়। টুনি, তোর ওপর থেকে সব অভিশাপ কেটে গিয়েছে, তবে একটা খুশির খবর আছে। আর সেটা হলো তান্ত্রিকের অভিশাপের কারণে তোর শরীরে একটা অলৌকিক ক্ষমতা প্রবেশ করেছে। আমি ওই অলৌকিক ক্ষমতা দিয়ে কি করব ভৈরবী মাতা? তুই তোর অলৌকিক ক্ষমতা দিয়ে ওই তান্ত্রিককে ধ্বংস করতে পারবি, বুঝেছিস? এবার তোরা আসতে পারিস।
ধন্যবাদ ভৈরবী মাতা। টোনা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে সাহায্য না করলে আমি মুক্ত হতে পারতাম না। কিন্তু তোমাকে তো আগে কখনো এই বনে দেখিনি। তুমি কি এই বনে নতুন এসেছো? আমি এই বনে আমার মামার বাড়িতে বেড়াতে এসেছি। বনে ঘুরতে বেরিয়েই তোমার সাথে দেখা। তবে টুনি, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। তুমি যদি রাজি থাকো তাহলে মামাকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। এভাবেই টোনা আর টুনি কথা বলতে থাকে। অন্যদিকে তান্ত্রিক বনে প্রবেশ করে আর যজ্ঞ সামনে এসে বলতে থাকে, আমি কালো শক্তি অর্জন করেছি। এবার তোদের মেরে বন দখল করার পালা। এ কি বলছেন তান্ত্রিক বাবা? আমাকে মারবেন না, দয়া করুন, দয়া করুন, আমাকে মারবেন না। আমি একটা সাধারণ কৃষক, আপনার পায়ে পড়ি তান্ত্রিক বাবা। আমার কোনো দয়া মায়া নেই। শুধু তোকে কেন, আমি বনের কোনো পাখিকে ছাড়বো না, কাউকে না। এ কি যজ্ঞ, তুমি কাঁদছো কেন? আর তান্ত্রিক বাবা, আপনি কাকে ছাড়বেন না? সামনে থেকে সরুন বলছি, তরমুজ বিক্রি করতে যেতে দেরি হচ্ছে তো। আরে রাখ তোর তরমুজ, আমি তো এখন তোদের মেরে ফেলবো। তাহলে তরমুজ বিক্রি করবি কি করে বলতো? হায় হায়, এ কি বলছেন? মেরে ফেলবেন মানে? এই, কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও, তান্ত্রিক আমাদের মেরে ফেললো। কণিকার চিৎকার শুনে ওখানে টুনি আর টোনা ছুটে আসে আর ওদের দেখে তান্ত্রিক বলতে থাকে, আরে তুই তো চিৎকার করে ভালোই করলি। এখন একসাথে আমি তোদের মারবো। আমাদের মারার আগে তুই মরবি দুষ্টু তান্ত্রিক। সেদিন তুই বেঁচে গিয়েছিলি, কিন্তু আজ বাঁচবি না। টুনি তার অলৌকিক ক্ষমতা দিয়ে তান্ত্রিকের গায়ে আগুন লাগিয়ে দেয় আর তান্ত্রিক ধ্বংস হয়ে যায়। তোকে অনেক ধন্যবাদ টুনি বোন, কিন্তু তুই এই ক্ষমতা কোথা থেকে অর্জন করলি? সে এক লম্বা কাহিনী দাদা। ওই কাহিনী তোমাদের এখন বললে তোমাদের আর তরমুজ বিক্রি করা হবেই না, বুঝেছো? তাই বলি কি, তরমুজ বিক্রি করতে চাও, আমি অন্যদিন তোমাদের সবটা খুলে বলবো, কেমন? এরপর যজ্ঞ আর কণিকা তরমুজ নিয়ে বাজারে যায় আর টোনা টুনিও চলে যায়। এক বনে টোনা আর টুনি বসবাস করত। তাদের সংসারে কোনো সন্তান ছিল না। এ নিয়ে টোনা টুনির মনে ভীষণ কষ্ট ছিল। একদিন টোনা টুনিকে বলে, টুনি শুনছো? আমি বনের রাস্তার ধারে এক নতুন তান্ত্রিককে দেখে আসলাম। তান্ত্রিক বাবা বসে ধ্যান করছে। চলো না গো, এবারে তান্ত্রিকের কাছে গিয়ে আমাদের সমস্যার কথাগুলো খুলে বলি। অনেক তো ডাক্তার কবিরাজকে দেখিয়েছি, এবার একটু তান্ত্রিকের কাছে যাই। নিশ্চয় তিনি আমাদের কষ্টের কথা শুনে আমাদের উপর দয়া করবেন। চলো না টুনি, চলো না। তুমি যেখানে বলবে আমি সেখানেই যাব গো। আমার শুধু সন্তান চাই। চলো, আর দেরি না করে আমরা তান্ত্রিক বাবার কাছে যাই। যদি উনি আবার অন্য কোথাও চলে যায়, শুনেছি তান্ত্রিকরা এক জায়গায় বেশি দিন থাকে না। এই কথা বলে টোনা আর টুনি তান্ত্রিকের কাছে যায়। আর তান্ত্রিকের কাছে গিয়ে টুনি কাঁদতে কাঁদতে বলে, তান্ত্রিক বাবা, আমাকে সাহায্য করুন বাবা। আপনি যদি আমাদের সাহায্য করেন, আমরা আপনার সারা জীবন গোলাম হয়ে থাকব। কি হয়েছে তোদের মনে এত অশান্তি কেন, যার জন্য তোরা আমার গোলাম হয়েও থাকতে চাস? আমি কাউকে গোলাম বানানোর জন্য উপকার করি না, বুঝেছিস? আমি সবার ভালো চাই, তাই সবাইকে উপকার করি আমি। তান্ত্রিকের এই কথা শুনে টোনা টুনি ভীষণ খুশি হয় আর তাদের মনের আশার কথা সব খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, আমি আমার এই পাত্র থেকে মন্ত্র পড়ে তোর পেটে জল ছিটিয়ে দিব, আর সাথে সাথে তোর পেটে ডিম ধারণের জন্য ক্ষমতা তৈরি হবে। কিন্তু একটা কথা, আমি যেহেতু মন্ত্র বলে তোর গর্ভে ডিম ধারণের ক্ষমতা তৈরি করে দিব, সেহেতু তোর গর্ভে দুটো ডিম থাকবে, একটা ডিম লাল আর একটা ডিম নীল। আর লাল ডিম থেকে একটা লাল মেয়েছানা বের হবে, আর নীল ডিম থেকে একটা নীল মেয়েছানা বের হবে। আর লাল মেয়েছানার এক অলৌকিক শক্তি থাকবে, সে আগুন বের করতে পারবে নিজ ইচ্ছেতে, আর নীল মেয়ে হাত দিয়ে পানি বের করতে পারবে। কিন্তু সাবধান,
তোদের মেয়ের ক্ষমতাগুলো ভালো কাজে লাগাতে বলবি, তা না হলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। যা এখন তোরা বাড়িতে চলে যা। এ কথা শুনে টোনা আর টুনি খুশি মনে বাসায় ফিরে যায়। আর কিছুদিন পর টুনি অনুভব করে তার পেটে ডিম এসেছে আর সে গর্ভবতী হয়েছে। এরপর থেকে টুনি নিজের যত্ন নিতে থাকে। এরপর টুনির ডিম দেওয়ার সময় চলে আসে। টোনা, টোনা, তাড়াতাড়ি আমার কাছে এসো টোনা। আমার বুঝি ডিম দেওয়ার সময় হয়েছে। আমার পেটে প্রচন্ড ব্যথা করছে টোনা। আমি আর সহ্য করতে পারছি না। হায় ঈশ্বর, এত কেন কষ্ট হচ্ছে আমার। টুনির চিৎকার শুনে টোনা দৌড়ে চলে আসে। আর কিছুক্ষণ পর টুনি দুটো ডিম দেয়, একটি লাল ডিম, অন্যটি নীল ডিম। তা দেখে টোনা ভীষণ খুশি হয় আর বলে, টুনি দেখো দেখো, তান্ত্রিক বাবার কথা মতো তুমি সত্যি লাল আর নীল ডিমের জন্ম দিয়েছো। টুনি, তুমি এখন খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দুটি ডিমে তা দাও, আমাদের ছানারা যাতে সুস্থ সবল ভাবে বেরিয়ে আসে ডিম ফুটে। টোনার কথা শুনে টুনি ডিম দুটোকে তা দিতে থাকে। এরপর সব অপেক্ষার অবসান ঘটিয়ে টুনির ডিম ফুটে লাল ছানা ও নীল ছানা বেরিয়ে আসে। তা দেখে টুনি ভীষণ খুশি হয় আর বলে, হায় ঈশ্বর, এতদিন পর তুমি আমার ডাক শুনেছো। আমার কোল আলো করে আমার দুই মেয়ে এসেছে। আমি আজকে বড্ড খুশি। আমার লাল মেয়ের নাম টিং টিং আর নীল মেয়ের নাম টুনটুন। এই কথা বলে টুনি তার মেয়েকে কোলে তুলে নেয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুনির মেয়েরা দিন দিন বড় হতে থাকে। তারপর একদিন টুনি তার মেয়েদের ডেকে বলে, শোন আমার কলিজার টুকরারা, তোদের দুজনকে আমি একটা বিশেষ কথা বলার জন্য ডেকেছি। খুব মনোযোগ দিয়ে শুনবি কিন্তু। তোদের দুজনের শরীরের রং লাল আর নীল। এটা হওয়ার কারণ হলো তোরা দুজন দুই অলৌকিক ক্ষমতার অধিকারী। এ কথা বলে টুনি তার মেয়েদেরকে তান্ত্রিকের সব ঘটনা খুলে বলে। সব শুনে লাল মেয়ে টিং টিং বলে, এ কি বলছো মা? আমাদের দু বোনের এত ক্ষমতা! কি মজা, কি মজা! আমাদের অনেক ক্ষমতা। এত আনন্দ হওয়ার কিছু নেই টিংটি। মনে রাখিস, তোর এই ক্ষমতা শুধু অন্যদের উপকারে লাগাবি, কখনো কারোর ক্ষতি করার চেষ্টা করবি না। এ কথা বলে টুনি সেখান থেকে চলে যায়। আর নীল মেয়ে টুনটুন লাল মেয়ে টিং টিংকে বলে, দেখেছিস দেখেছিস বোন, মা কি বললো? মনে রাখবি, কারো ক্ষতি যেন না হয়। তুই যে দুষ্ট মেয়ে, বলা যায় না কখন আবার কি ক্ষতি করে বসিস। চুপ কর তো, আমার ক্ষমতা আছে, আমি যা ইচ্ছে তাই করব। আজ থেকে আমি কাউকে ভয় পাই না। আমার সাথে যে ঝামেলা করতে আসবে, আমি তাকেই এখন দিয়ে পুড়িয়ে মারবো। ওসব কথা এখন বাদ দে তো, চল বাইরে খেলতে যাই। এই কথা বলে টিং টিং আর টুনটুন বাহিরে খেলতে যায়। আর তারা বাহিরে এসে দেখে কুহু বড় একটা গাছের নিচে তার পুতুলটা নিয়ে আপন মনে বসে বসে খেলছে। তা দেখে টুনটুন বলে, কুহু, একা একা খেলছিস কেন রে? আয়, আমরা একসাথে খেলি, খুব মজা হবে রে। না না, মা আমাকে একাই খেলতে বলেছে, তোদের সাথে আমি খেলবোই না। যা, তোরা এখান থেকে চলে যা বলছি। আমাকে একাই খেলতে দে। আমাকে বিরক্ত করিস না তো, আমার পুতুল দিয়ে আমাকে খেলতে দে। কি, তুই আমাদের তাড়িয়ে দিচ্ছিস? জানিস আমাদের কত ক্ষমতা আছে? তোকে একা একা পুতুল নিয়ে খেলা আমি বের করে দিচ্ছি, দাঁড়া দেখ আমি তোর কি করি। এই কথা বলে টিং টিং অলৌকিক ক্ষমতা বলে কুহুর হাতে থাকা পুতুলটাকে আগুন ধরিয়ে দেয়। আর কুহু পুতুলটা ফেলে দিয়ে কাঁদতে থাকে। আর টুনটুন এ দেখে বলে, এ কি করলি বোন? কুহুর পুতুলে আগুন ধরিয়ে দিলি কেন? কাজটা তুই একদম ঠিক করলি না বোন। মা শুনলে অনেক বকবে কিন্তু। এ কথা বলে টুনটুন তার অলৌকিক ক্ষমতা বলে কুহুর পুতুলের আগুন পানি দিয়ে নিভিয়ে দেয়। কিন্তু ততক্ষণে কুহুর পুতুল পুড়ে একেবারে ছাই হয়ে যায়। আর কুহু কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে টুনটুন আর টিংটিং এর নামে কাকুলি কাককে বিচার দেয়। সব শুনে কাকুলি কাকু ভীষণ রেগে যায়।
কি আমার মেয়ের পুতুল পুড়িয়ে দিয়েছে? এত বড় সাহস! চল তো দেখি, আজকেই টুনিকে গিয়ে তার গুণধারী মেয়ে দুটোর নামে নালিশ দিয়ে আসবো। চল কুহু, টুনির বাড়িতে যাই। এ কথা বলে কাকলি তার মেয়ে কুহুকে নিয়ে টুনির বাড়িতে আসে আর টুনিকে ডাকতে থাকে। এই টুনি, কোথায় কোথায় তোর গুণধারী মেয়ে? কোন সাহসে আমার মেয়ের পুতুল পুড়িয়ে দেয় তোর মেয়ে? হ্যাঁ, সাহস থাকলে বেরিয়ে আয় ঘর থেকে। মেয়েদের নিয়ে কোথায় মুখ লুকিয়ে বসে আছিস? হ্যাঁ। কাকলির ডাক শুনে টুনি বাইরে বেরিয়ে আসে আর টুনির পিছু পিছু তার দুই মেয়ে টিনটিন আর টুনটুনও বাইরে আসে। টুনিকে দেখে কাকলি কাক বলে, টুনি, তোর মেয়েকে এই শিক্ষা দিয়েছিস তুই? অন্যের জিনিস জোর করে কেড়ে নিতে নাকি? হ্যাঁ, তোর মেয়েকে জিজ্ঞেস কর কেন কেন আমার মেয়ের পুতুলে আগুন ধরিয়ে দিয়েছে, বল। এ কথা শুনে টুনি কিছু বলার আগে টিংটিং কথা বলে ওঠে। যা করেছি বেশ করেছি, আরো করব। আমাকে খেলতে নাইনি কেন? হ্যাঁ, আবার বিচার নিয়ে এসেছেন? দাঁড়ান, দেখুন আমি আপনার কি করি। এ কথা বলে টিংটিং আবারও তার অলৌকিক ক্ষমতা বলে কাকুলির লেজে আগুন ধরিয়ে দেয় আর কাকুলি যন্ত্রণায় বলতে থাকে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, এই টিংটিং আমাকে মেরেই ফেললো গো, আমাকে বুঝি মেরেই ফেললো। এরপর টুনটুন কাকুলির এই অবস্থা দেখে অলৌকিক ক্ষমতা বলে পানি দিয়ে কাকুলির লেজের আগুন নিভিয়ে দেয়। এরপর টুনি টিংটিং এর এই ব্যবহার দেখে ভীষণ রেগে যায় আর টিংটিংকে মারতে থাকে আর টিংটিংকে মারতে মারতে বলে, তোর এতটা অধপতন হয়েছে রে টিংটিং, আমি ভেবেছিলাম আমার মেয়ে আমার গর্বের কারণ হবে। এখন তো দেখছি বনের পাখিরা তোর নামে বিচার নিয়ে আসে। কোন কুলক্ষণে তোকে আমি জন্ম দিয়েছি সে ঈশ্বরই জানেন। যা, তোর আজ থেকে বাড়ি থেকে বের হয় বন্ধ। এই কথা বলে টুনি টিংটিংকে ঘরে বন্দি করে রাখে আর সেই ঘরে একটা আয়না ছিল। টিংটিং আয়নার সামনে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমাকে কেউ ভালোবাসে না, আমার মাও আমাকে একদম ভালোবাসে না, তাই আমি এখন ঘরের সব কিছু জ্বালিয়ে দিব। এই কথা বলে টিংটিং তার অলৌকিক ক্ষমতা বলে আয়নাতে আগুন লাগিয়ে দেয় আর সেই আগুন প্রতিফলন হয়ে টিংটিং এর শরীরে এসে লাগে আর টিংটিং এর শরীরেও আগুন লেগে যায় আর টিংটিং যন্ত্রণায় চিৎকার করতে থাকে। বাঁচাও বাঁচাও, আগুন লেগেছে, আমি মরে গেলাম, বাঁচাও মা, কে কোথায় আছো? টিংটিং এর চিৎকার শুনে টুনি আর টুনটুন দৌড়ে ঘরের মধ্যে আসে। টিংটিং এর শরীরে আগুন দেখে টুনটুন তার শক্তি দিয়ে পানি বের করে টিংটিং এর গায়ের আগুন নিভিয়ে দেয়। তারপর টিংটিং এই বিপদ থেকে মুক্তি পায় আর নিজের ভুল বুঝতে পারে। আমি কখনোই আর কারো ক্ষতি করব না, নিজের রাগ নিয়ন্ত্রণ করব সব সময়। আজ নিজের ক্ষমতার মাধ্যমে আমি নিজেই বিপদে পড়ে বুঝেছি আমার অযথা রাগ করলে অনেক ক্ষতি হতে পারে। এই তো আমার মেয়েটা সব বুঝে গিয়েছে। আমার এই লাল নীল কন্যারা শুধুমাত্র সবার উপকার করবে, কারো কোনো ক্ষতি করবে না। এ কথা বলে টুনি তার দুই কন্যাকে জড়িয়ে ধরে। এরপর টোনাটুনি তাদের মেয়েদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের কখনোই ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়, কারণ নিজের ক্ষমতা অপব্যবহারের জন্য আমরা মাঝে মাঝে নিজেরাই বিপদে পড়ি। আর আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।